এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। সূচনা না হয় পেঁপে চুরি করতেই বলেছে, কিন্তু ধরা পড়তে তো বলেনি। এবার সৌরি অনিককে বলেছে, চুরি করে ধরা পড়েছি তো, বেশ করেছি। রিফাত সৌরির দিকে তাকিয়ে অনিককে বলছে, পুলিশের সামনে চোর ধরা পড়েছে, এখন আমার কি করা উচিত রে অনিক? গ্রেপ্তার কর। হ্যান্ডকাপ তো নিয়ে আসেনি। জাপটে ধরে নিয়ে যা। সেটাই করতে হবে। পুলিশের বউ যেভাবে চুরি ডাকাতি শুরু করছে, আমার তো ভয় লাগছে কবে যেন বউ সহ আমাকে সহ জেলে ঢুকতে যায়। সৌরি লাহোরি চলে যাচ্ছিল। রিফাত পেছন থেকে সৌরিকে ডেকে বলছে, পুলিশের বউ হয়ে এখান থেকে চুরি ডাকাতি গুন্ডামি করা যাবে না, বউ নিয়ে যাব শীঘ্রই। এদিকে রিফাত লাঞ্চ করে শেখ বাড়ি থেকে চলে গেছে। রিফাত যাওয়ার পরে সৌরির মাকে ফোন দিয়ে বলেছে সৌরিকে কোথাও যেতে না দেওয়ার জন্য। সৌরির মা সৌরিকে কোথাও যেতে দেননি। বিকেলে অনেক সূচনা অর্ণব লাহোরির শেখ বাড়ির পার্শ্ববর্তী একটি নদীর পাড়ে ঘুরতে গেছে। আসলে সূচনা লাহোরিকে এখানে আনা হয়েছে শায়রির খুনি ধরার প্ল্যান বুঝে দিতে। লাহোরি চুপচাপ শুনে যাচ্ছিল সবকিছু। নদীর তীরে আরও মানুষ আছে, তবে দূরে দূরে। ওরা 4 জন এক জায়গায় দাঁড়িয়েছিল। হঠাৎ কোথা থেকে একজন পাগল চলে আসে। পাগলকে সূচনা লাহোরি দুজনেই ভয় পায়। পাগল থেকে সূচনা গিয়ে অনিককে ধরেছে, আর লাহোরি গিয়ে একটি গাছের আড়ালে লুকিয়েছে। নদীর পাড়ে খেলায় ব্যস্ত কিছু বাচ্চা দৌড়ে এসে পাগলকে বলেছে, আপনি ওই সুন্দর মায়াটারে খুঁজতেছেন? মায়াটা এই যে এই গাছটার পেছনে পলাইছে। পাগলও কি মনে করে যেন গাছের দিকে চলে যাচ্ছিল। অর্ণব তাড়াহুড়ো করে লাহোরির কাছে চলে গেছে। ওইদিকে পাগলও লাহোরির কাছে চলে এসেছে। পাগলকে আরো কাছে আসতে দেখে লাহোরি এক লাফ দিয়ে গিয়ে অর্ণবকে জড়িয়ে ধরেছে। অর্ণব এক হাত দিয়ে লাহোরিকে জড়িয়ে ধরেছে, আরেক হাত দিয়ে পাগলকে ইশারা দিয়েছে দূরে সরে যেতে। পাগল লজ্জা পেয়ে কি যেন মনে করে উল্টো পথে চলে গেছে। লাহোরির তো হুঁশ নেই। জড়িয়ে ধরেছে তো ধরেছেই, ছেড়ে দেওয়ার কোনো খবরই নেই। অর্ণব এবার লাহোরির চুলের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলছে, ম্যাডাম ভোলাভালা পুরো বিকেল আমায় জড়িয়ে থাকবেন নাকি? আমার কিন্তু লজ্জা লাগছে। লাহোরি অর্ণবকে জড়িয়ে ধরে জিজ্ঞেস করছে, পাগলটা কি চলে গেছে? না, যাইনি, আমায় জড়িয়ে ধরে আছে। লাহোরি এর কথার কিছুই বুঝতে পারেনি। লাহোরি ভেবেছে পাগলটা হয়তো কোনোভাবে অর্ণবকে এসে ধরেছে, তাই সে এক ঝটকায় অর্ণবকে ছেড়ে দিতে দিতে বলছে, কি বললেন? এবার তাকিয়ে দেখে যে পাগল টাগল কিছুই নেই। অর্ণবকে এতক্ষণ জড়িয়ে রাখার কারণে খুব লজ্জা পেয়েছে লাহোরি। মাথা নিচু করে লাজরাঙা মিষ্টি হাসিতে নিজেকে যেন গুটিয়ে নিচ্ছে লাহোরি। অর্ণব বলছে, বধুয়া, এত মিষ্টি কেন তুমি? লাহোরি আর চোখে একবার অর্ণবের দিকে তাকিয়েছে, কিন্তু কিছুই বলতে পারেনি। অর্ণব বলেছে, বিকেলের শেষ আলোয় আজ আমি হারিয়েছি আমার বধুয়ার ছোঁয়ায়। লাজরাঙা হাসিতে বাঁধভাঙা খুশিতে জড়িয়ে থেকো এ জনম আমারই ছায়ায়। রাতে নির্ঝরের সাথে আলোচনায় বসেছে অনিক আর অর্ণব। নির্ঝর সাহায্য চাচ্ছে অনিক আর অর্ণবের কাছ থেকে। ওদের সাহায্যে চৌধুরী বাড়ি আক্রমণ করে বউ ফিরিয়ে আনতে চায় নির্ঝর। আজ অর্ণব যদিও ভাবছে অন্য কিছু। সে ভাবছে আক্রমণ করে বউ আনতে গেলে রক্তারক্তি হতে পারে। বেআইনি কোনো কিছু করতে চায় না অর্ণব। চৌধুরী বাড়ি আক্রমণ করলে রাকিবও ছেড়ে দেবে না। এদিকে রিফাতও শেখ বাড়িতে বিয়ে করে বসে আছে। রিফাত এখন রাকিবকে সাহায্য করে কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। নির্ঝরের বউ অবশ্যই ফিরিয়ে দেওয়া উচিত, কিন্তু সবাই মিলে রাকিবের ওপর ঝাঁপিয়ে পড়া উচিত নয়। কারণ রাকিব সেক্ষেত্রে নিজেকে রক্ষা করার জন্য বাপের ক্ষমতার অপব্যবহার করবে। এমনিতেই রাকিব অস্ত্র ব্যবহার করে। রাকিব জীবনে হয়তো অনেক অপরাধ করেছে, কিন্তু নতুন করে কোনো রক্তারক্তিতে রাকিব জড়িয়ে পড়ুক এটাও অর্ণব চায় না। লতিফ চৌধুরী রাকিবকে নিয়ন্ত্রণ করতে পারত, কোষে তো মেরেই গেছে। তাই অর্ণব ভাবছে কেউ চৌধুরী বাড়ি আক্রমণ করলে রাকিবও সশস্ত্র প্রতিবাদ করবে। রাকিবকে এখন বাধা দেওয়ার কেউ নেই। রাকিব প্রয়োজনে গুলি করতেও ছাড়বে না। তাই অর্ণব সিদ্ধান্ত নিয়েছে যে বুধবার রাতে যে রাকিবের সাথে বসবে, রাকিবকে বুঝিয়ে শুনিয়ে অনুরোধ করবে তানিকে ফেরত দিয়ে দিতে। যদি রাকিব মেনে নেয় তবে তো হলোই, আর যদি রাকিব তানিকে ফিরিয়ে না দেয় তবে শুক্রবার চৌধুরী বাড়ি আক্রমণ করে তানিকে ফেরত আনা হবে। এখন রাত প্রায় 1টা। শেঠ বাড়ির সবাই ঘুমিয়ে আছে। কোকড়ানো পরচুলা, চোখে বাদামি লেন্স, গালে কালো তিল আর গোলাপি লিপস্টিক দিয়েছে লাহোরি। গায়ে পড়েছে সাদা ড্রেস। এসবের সাথে চোখের নিচে মোটা করে কাজল দিয়ে
লহরীকে শায়রির আত্মা হিসেবে সাজানো হয়েছে। অর্ণব এবং অনিক লহরীর সাথে বাইরে আছে। সূচনা ঘরের মধ্যে পাহারা দিয়ে দেখছে কেউ ঘুম থেকে সজাগ হচ্ছে কিনা। কেউ সজাগ হলে ওদেরকে হুঁশিয়ার করে দেবে। বিকেলে নদীর পাড়ে বসে লহরীকে প্রথমে সৌরভের রুমে পাঠানোর প্ল্যানের কথা বলেছিল অর্ণব, কিন্তু সূচনা আর লহরী প্রতিবাদ করে বলেছিল যদি খুনি হিসেবে কেউ ধরা না পড়ে সেক্ষেত্রে সৌরভের কাছে যাবে, অন্যথায় সৌরভকে সন্দেহ করার কোনো কারণ নেই। যাই হোক, শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় শাহরীর আত্মা সেজে নিচ্ছরের মাকে সর্বপ্রথম ভয় দেখিয়ে কথা বের করা হবে। এই মুহূর্তে নিচ্ছরের মায়ের কাঠের জানলার সামনে এসেছে সবাই। বহু বছর ধরে স্বামীর থেকে আলাদা রুমে থাকছেন নিরালা বেগম। স্বামীর হাতে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে স্বামী স্ত্রী আর একসাথে থাকেননি। অর্ণবের মোবাইলে নিচ্ছরের মায়ের পরক্রিয়া প্রেমিক মোতাহারের ভয়েস সেভ করা আছে। রিফাত একজন সোর্স দিয়ে নিরালা বেগমের পরক্রিয়া প্রেমিক মোতাহারকে ফুসলিয়ে তার কণ্ঠে শীষ রেকর্ড করেছিলেন। খুব ভালো শীষ দিতে জানে মোতাহার। তাছাড়া রিফাত তদন্ত করে জেনেছিল যে প্রেমিক মোতাহার নিরালা বেগমের জানলার কাছে এসে মুখে শীষ বাজাতো। সকালে মোতাহারের সে শীষের রেকর্ড রিফাত পাঠিয়েছে অর্ণবের মোবাইলে। আজ লহরী নিরালা বেগমে জানলায় ধাক্কা দেবে। নিছরের মা নিরালা যখন জিজ্ঞেস করবে কে কে, তখনই অর্ণব জানলার আড়াল থেকে মোবাইলে শীষের রেকর্ড ছেড়ে দেবে। জানলার সামনে দাঁড়িয়েছে লহরী। অনেক ভৌতিক সিনেমার আওয়াজ মোবাইলে অন করার অপেক্ষায় আছে। লহরী পুরোপুরি শায়রির আত্মা বা ভূত সেজে ধাক্কা দিয়ে যাচ্ছে নিরালা বেগমের কাঠের জানালায়। লহরী জানলা ধাক্কার আওয়াজ পেয়ে নিরালা বেগম জিজ্ঞেস করছেন কে কে। অর্ণব মোবাইলে মোতাহারের শীষের রেকর্ড ছেড়ে দিয়েছে। মোতাহারের শীষ শুনে জানলার লক খুলতে যাচ্ছেন নিরালা বেগম। অনেক এক পাশের কাঠের জানলার আড়ালে দাঁড়িয়ে ভৌতিক সিনেমার সাউন্ড ছেড়েছে। অর্ণব অন্য পাশের জানলার আড়ালে দাঁড়িয়ে নিরালা বেগমের কথা রেকর্ডের জন্য মোবাইলের ভয়েস রেকর্ডার অন করেছে। প্রেমিক মোতাহারের শীষ শুনে জানলা খুলে দিয়েছেন নিরালা বেগম। লাহরীকে দেখে মুহূর্তেই উনি বিশ্বাস করে ফেলেছেন যে এটা শায়রির ভূত বা আত্মা, কারণ একটু আগেই তো পুরুষ কণ্ঠে শীষ দিয়েছে। ভূত না হলে মুহূর্তেই পুরুষ কণ্ঠের লোক আবার মেয়ে হয়ে গেল কিভাবে? লাহরীও পুরোপুরি আত্মার মতো আচরণ শুরু করেছে। পায়ে ঘুঙুরের মায়াবী শব্দ করছে। নিরালা বেগমের তো ভয়ে মূর্ছা যাবার মতো অবস্থা। ভূতের ভয়ে জানলা আটকাতেও হাত বাড়াতে পারছেন না তিনি। প্রচন্ড ভয়ে বরফের মতো জমে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে নিরালা বেগম বলছে, শায়রি তুই তুই আমায় ক্ষমা করে দে শায়রি। শায়রির আত্মা অদ্ভুত চেহারা করে ভয়ঙ্করভাবে বলছে, কেন খুন করেছিলেন আমায়? লাহরী অদ্ভুত চেহারা নিয়ে ভয়ঙ্করভাবে নিরালা বেগমকে বলছে, খুন খুন মানে? অদ্ভুতভাবে পৈশাচিক হাসি দিয়ে জানালার সাথে এসে দাঁড়িয়ে লাহরী আবারও জিজ্ঞেস করছে, কেন খুন করেছিলেন আমায়? নিরালা বেগম দৌড় দিয়ে রুমের দরজা খুলে বের হয়ে যাবার চেষ্টা করছিল, কিন্তু সূচনা আগে দরজা বাইরে থেকে লক করে রেখে দিয়েছিল। শায়রির আত্মা পৈশাচিক হাসি দিয়ে বলছে, নিরালা বেগম, তোর রুমের দরজা আমি আগেই বাইরে থেকে আটকে রেখেছি রে। শায়রির আত্মার কথা শুনে নিরালা বেগম ভয়ে যেন জড় পদার্থের মতো হয়ে গেছে। ভূতের ভয়ে সে এখন না পাচ্ছে জানলার কাছে এসে জানলা আটকাতে, আর না পাচ্ছে দরজা খুলে বের হয়ে যেতে। তবে নিরালা বেগম এবার শতভাগ নিশ্চিত হয়ে গেছে যে এটা শায়রির আত্মা এসেছে। তাই তো নিরালা বেগম বলে উঠেছে, তোর খাবারে বিষ মিশিয়ে বাইরে থেকে তোর রুমের দরজা আমি লক করে দিয়েছিলাম। সেদিন বৃষ্টির কারণে দরজা লক করার আওয়াজে তুই শুনতে পাস নাই, আর আজ তুই আমার দরজা লক করে আমাকে মারতে চাইছিস? না, তোকে মারতে আসিনি, এসেছি তোর ছেলে নির্ঝরকে মারতে। না না, আমার ছেলেকে তুই মারিস না। তুই যা চাস আমি তাই দেব। বল তোর কি লাগবে, কি চাস তুই? আমি জানতে চাই তুই কেন খুন করেছিলি আমায়? না মানে, তোকে এত তাড়াতাড়ি মারতে চাইনি, কিন্তু তোকে খুনের আগের রাতে তুই মোতাহারকে আমার রুম থেকে বের হয়ে যেতে দেখেছিলি। অথচ তোর চাচাকে আমি কিছুদিন আগেই বলেছিলাম যে মোতাহারের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। তুই খুন করে ফেললি আমায়? নির্ঝর তখন লন্ডন থেকে দেশে এসেছিল। যুবক নির্ঝর দেশে আসার পরেও আমি পরকীয়া করেছি এটা জানলে তোর চাচা আমাকে আবারও গুলি করত, আমারই খুন করে ফেলতো তোর চাচা। তাই তোকেই মেরে ফেলেছি, কারণ তোকে সবাই বিশ্বাস করত। তুই আমায় খুন করেছিস, আর আজ আমি তোর ছেলেকে খুন করব। শব্দ করে পৈশাচিক হাসি দিচ্ছে লাহরী। না না, তুই এমন করিস না শায়রি, তুই আমার ছেলেরে মারিস না রে। ঠিক আছে,
তোর ছেলেকে মারবো না, তবে তোকে বলতে হবে কিভাবে এবং কাকে নিয়ে আমায় খুন করার প্ল্যান করেছিলি, নইলে এখনই নির্ঝরকে। বলছি মোতাহার আর আমি মিলেই প্ল্যান করেছিলাম। মোতাহার বিষ এনে দিয়েছিল আমায়, আর বাকি কাজ আমি নিজেই করেছিলাম। সেদিন তোর মা বাড়িতে ছিল না, সূচনা জ্বরে অসুস্থ ছিল। এদিকে তুই সবসময়ই মধ্যরাত পর্যন্ত জেগে পড়াশোনা করতি। সেদিনও ঘুম ঘুম চোখে পড়াশোনা করছিলি। আমি তোর জন্য এক গ্লাস দুধ রেডি করে তোর রুমে নিয়ে এসেছিলাম, আর বাইরে থেকে তোর রুমের দুটো দরজাই লক করে দিয়েছিলাম। ঘুম ঘুম চোখে থাকায় এবং খুব বৃষ্টি হওয়ার কারণে তুই দরজা লক করার আওয়াজ শুনতে পাসনি। তুই হয়তো ভেবেছিলি সবসময় মতো দরজা চাপ দিয়েই রেখেছি। এরপর বিষাক্ত দুধ খেয়ে দরজা খুলে বের হবার জন্য তুই অনেক ধাক্কাধাক্কি করছিলি, হয়তো পাগলের মতো চিৎকার করে ছটফটও করছিলি। ঝুম বৃষ্টিতে ঘুমের ঘোরে তোর আওয়াজ অন্য রুমে কেউ শুনতে পায়নি। এদিকে আমি খুশিতে বাইরে দাঁড়িয়ে তোর মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। যখন তোর আর কোনো আওয়াজ আসছিল না, তখন বুঝতে পেরেছিলাম যে তোর মৃত্যু হয়েছে। তখনই আমি লক খুলে ভিতরে ঢুকে যাই। দুধের গ্লাসের পাশে বিষের শিশি রেখে দিয়েছিলাম, আর দুধেও বিষ মিশিয়ে দিয়েছিলাম। এরপরে একটা দরজা থেকে ভেতরে সিটকিনি দিয়েছিলাম, আর অন্য দরজা বাইরে থেকে তালা মেরে চাবি আমার কাছেই নিয়ে রেখেছিলাম। সেই চাবি থাকতো তোর মায়ের রুমে। সেদিন সন্ধ্যায় তোর মায়ের রুম থেকে ওই তালার চাবি চুরি করে এনেছিলাম। যে দরজায় তুই সিটকিনি দিয়ে রাখতে, ঠিক সেই দরজায় ওভাবেই ভেতর থেকে সিটকিনি দিয়েছিলাম। আর যে দরজা বাইরে থেকে তালা দেওয়া ছিল, সেই দরজা ঠিক ওভাবেই তালা দিয়ে রেখেছিলাম। কেউ কোনো সন্দেহ করতে পারে নাই। তোর ছেলেকেও আজ আমি এভাবেই খুন করব। তোর পায়ে পড়লি শাওরি, তুই আমার নির্ঝরকে কিছু করিস না রে। আমার ছেলের তো কোনো দোষ নেই। ঠিক আছে, তোর ছেলেকে আমি কিছু করব না, তবে তুই আমায় শুধু খুন করিসনি, খুন করার পরে আমায় নষ্টা উপাধিও দিয়েছিলি। কেন নষ্টা বদনাম দিয়েছিলি আমায়? জবাব দে। নিরালা বেগম এবার অসহায়ের মতো হয়ে এলোমেলো ভাষায় বলে উঠল, মারে তুই নষ্টা ছিলি না, নষ্টা ছিলাম আমি। এবারের কেউ কোনোদিন নষ্টামি করে নাই। এবারের সবাই নষ্টা বললে আমারই ঘৃণা করছিল। এই কারণে তোর নামে নষ্টা বদনাম দিয়েছিলাম, যেন তোর বাপ মা কোনোদিন আমারে নিয়ে কিছু কইতে না পারে। শরীরে আমি নষ্ট করতে বহুত চেষ্টা করছি, কিন্তু এখনও পারি নাই। তবে শীঘ্রই ওরেও নষ্ট করবো। তাইলে তোর বাপ মায়ের মতো শরীরও মাও কোনোদিন আমার সামনে কথা কইতে আইতে পারবো না। যার নিজের মাইয়া নষ্ট, সে অন্যের নষ্টামি নিয়ে কথা কইতে পারে না। লাহোরের কাজ প্রায় শেষ। এবার অনেক মোবাইলে ভৌতিক সিনেমার পৈশাচিনীর প্রতিধ্বনিযুক্ত অট্টহাসির শব্দ ছেড়ে দিয়েছে। লাহোরে সে হাসির শব্দের সাথে পৈশাচিনীর মতো হেসে অভিনয় শুরু করেছে, আর পশুর মতো করে থাবা দেওয়ার ভঙ্গিতে নিরালা বেগমের দিকে জানলা দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছিল লাহোরি। নিরালা বেগম ভূত তার দিকে চলে আসছে ভেবে মুহূর্তেই জ্ঞান হারিয়েছেন। এবার বাইরে থেকে জানলা চাপ দিয়ে রেখেছে লাহোরি। সূচনা নিরালা বেগমের রুমে লক বাইরে থেকে খুলে দিয়েছে। নিরালা বেগম অজ্ঞান থাকা অবস্থায় লাহোরি শারীরিক সকল শ্বাস পরিবর্তন করে আবার লাহোরি হয়ে গেছে। এদিকে অর্ণব গিয়ে চেক করছে লাহোরি আবার ভুলে কিছু ফেলে রেখেছে কিনা। আজ আর কোনো ভুল করেনি লাহোরি। সূচনা আবারও সব জিনিস গুছিয়ে ব্যাগে রেখে দিয়েছে। প্রভাত এসেছে নতুন প্রভাতী শূন্যে। পাখিরা নীড় ছেড়ে যাচ্ছে, নবপুষ্পেরা হাওয়ায় দুলছে, হিমশীতল বায়ু বয়ে যাচ্ছে। এই হিমশীতল হাওয়ায় প্রভাতের প্রথম প্রার্থনার সর্বশেষ করে বাইরে এসেছে লাহোরি। গত রাতে ঘুম হয়নি লাহোরির, শুধু শায়রির মৃত্যুর কথাই ভেবেছে সে। শেখ বাড়ির সীমানার ভেতরেই হেঁটে যাচ্ছিল লাহোরি। এর মধ্যেই অর্ণবও ঘুম থেকে উঠে এসেছে। তারও ভালো ঘুম হয়নি রাতে। লাহোরিকে দেখে এসে চলে এসেছে লাহোরির কাছে। অর্ণব এসে লাহোরিকে জিজ্ঞেস করছে, কখন ঘুম থেকে উঠেছেন ম্যাডাম ভোলাভালা? রাতে সেভাবে ঘুম হয়নি, কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে এখানে এলাম। চলুন হাঁটি একসাথে। হ্যাঁ চলুন। হাঁটার মধ্যে লাহোরির কাছে গিয়ে তার হাত ধরে ফেলেছে অর্ণব। লাহোরি বলছে, এই কি করছেন? হাত ধরেছি শুধু, কিন্তু তোমার কাছে আমার একটা পাওনা ছিল তো বধুয়া। হাত দেয়া নিশ্চয়ই, সেটা তো গতকাল বিকেলে পাগল দেখে দিয়েছে। আরে সেই হাগে হবে না তো, পাবলিক প্লেসে হাঁক দিয়েছো, সেটাও আবার পাগলের ভাগেরটা।
এবার আমার ভাগেরটা দাও তো, ঘুষ সহ দিতে হবে কিন্তু। আপনি আমার হাত ছাড়ুন তো, কেউ দেখে ফেলতে পারে। তোমাদের বাড়ির ম্যাক্সিমাম মানুষই এখনো ঘুমে। হ্যাঁ, নামাজ পড়ে আবার ঘুমিয়েছে সবাই। তাহলে চলো, এই সুযোগে আমরা একটু প্রেম করি। অর্ণব জড়িয়ে ধরেছে লহরীকে। লহরী লজ্জায় ছোট হয়ে যাচ্ছিল। কপাল থেকে লহরীর চুল সরাতে সরাতে অর্ণব জিজ্ঞেস করেছে, আমায় ভালোবাসো বধুয়া? ভালোবেসে দিন গিয়ে রাতে লুকায়, নদী ভালোবেসে সায়রে হারায়, আর আমি আমায় হারাতে চাই আপনার ভালোবাসায়। তোমাদের বাড়ি আসার পর থেকে আমার সবকিছু এলোমেলো লাগছে, টেনশন হচ্ছে খুব। দুপুর হওয়ার আগেই অনিক অর্ণব চলে যাবে। সকালে নাস্তা করার পরেই অর্ণব রিফাত চৌধুরী বাড়িতে ফোন দিয়েছে। রিফাত চলে এসেছে শেখ বাড়ির দিঘির ওপারে। অর্ণব, অনিক, সূচনা আর লহরী শেখ বাড়ি থেকে বের হয়ে দিঘির ওই পাশে গিয়ে রিফাতের সাথে কথা বলছে। দেখো রিফাত, এই খুনের ঘটনায় আরও আসামি থাকতে পারে, কারণ সূচনার বাবা চেয়ারম্যানের বউকে খুব একটা পছন্দ করেন না। সেক্ষেত্রে নিরালা বেগমের কথায় উনি সায়রীকে তাড়াহুড়ো করে কবর দেননি। আমি নিশ্চিত যে উনাকে তাড়াহুড়ো করে সায়রীকে কবর দিতে বাধ্য করেছিল সে এই খুনের ঘটনায় জড়িত ছিল, অথবা সায়রী যে খুন হয়েছিল এটা সে বুঝতে পেরেছিল। তুমি ঠিকই বলছো ভাইয়া, যে তাড়াতাড়ি করে করব দিতে বাধ্য করেছিল সে অবশ্যই খুনের কথা জানতো। এর মধ্যে সূচনা বলে উঠেছে, বড় চাচা বাধ্য করেছিল বাবাকে সায়রীকে তাড়াতাড়ি কবর দেওয়ার জন্য। তার সামনে চেয়ারম্যান নিজেও এই খুনের সাথে জড়িত। সূচনা, লাহরী দুজনাই এই কথার প্রতিবাদ করে বলেছে, চাচা কখনো এই খুনের সাথে জড়িত থাকতে পারে না। তাছাড়া গত রাতে চাচি নিজেই তো স্বীকার করেছে যে চাচা সায়রীর কাছ থেকে মোতাহারের আসার কথা জেনে চলে যাবে বলে চাচি সায়রীকে খুন করেছে। যেখানে চাচা চাচির পরকীয়া পছন্দ করে না, সেখানে চাচা কিভাবে খুনে জড়াবে? সেটাই তো, চেয়ারম্যান জড়িত থাকার কোনো কারণ দেখছি না, তবে কেন উনি কবর দেওয়ার জন্য তাড়াহুড়া করছিলেন? এর মধ্যে সূচনা বলে উঠেছে, এসব প্রশ্নের উত্তর চাচার কাছ থেকে জানা যাবে। বাবা যদি চাচাকে জিজ্ঞেস করে তবে চাচা সবটা স্বীকার করে নেবে। অর্ণব রিফাতকে বলছে, আজই নিরালা বেগমের বিরুদ্ধে মামলা দেব রিফাত। রিফাত চেঁচিয়ে অর্ণবকে প্রতিবাদ করেছে, খবরদার ভাইয়া, মামলা দেওয়ার কথা ভুলেও মুখে আনবে না। মামলা না দিলে এত কষ্ট করে খুনি বের করলাম কেন? রিফাত অর্ণবকে বলছে, শোনো ভাইয়া, আমি এই পুলিশ মডেল থানার দায়িত্ব আছি, এখন আমি এই মামলা নিতে পারবো না। এই মামলা নিলে শেখেরা আমার বউকে দেবে না। আমি শীঘ্রই এই মডেল থানার থেকে পোস্টিং হয়ে যাব, তারপর নিজের উদ্যোগে নতুন এসিপিকে দিয়ে এই মামলা শুরু করব। শেখেরা এমনিতেই আমাদের শত্রু, এখন আমি এই মামলা নিলে শরীরকে এ জীবনও আমি কখনো পাবো না, আর তুমিও লহরীকে পাবে না। বউয়ের জন্য এত বড় অপরাধীকে সময় দিতে চাস? এর মধ্যে যদি উনি আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলে? মাত্র তো বিয়ে করেছি ভাইয়া, বউটার কাছেও একটু যেতে পারি নাই। এর মধ্যে ঝামেলা করো না তো, কয়েকটা দিন সময় দাও না। কথা দিচ্ছি আমি নিজেই এই খুনের মীমাংসা করব। আমাকে শুধু পোস্টিং হয়ে যেতে দাও। পুলিশ কমিশনার চাচাকে দিয়ে আমি শীঘ্রই নিজের পোস্টিং করিয়ে ফেলব। ঠিক আছে, তোকে সময় দিলাম। ধন্যবাদ ভাইয়া। অনেক সবার উদ্দেশ্যে বলছে, চেয়ারম্যান এমন খারাপ বউ ডিভোর্স দেয়নি কেন? সূচনা অনিককে বলছে, নির্ঝর ভাইয়ার মানসিক ক্ষতি হতে পারে এমন চিন্তা করেই চাচাকে ডিভোর্স দেয়নি চাচা। সূচনার কথা শুনে রিফাত বলছে, সূচনা ভাবি, আপনার চাচা শুধু ছেলের ব্যাপারে চিন্তা করছেন, ঘটনাটা এমনও নয়। আমি তদন্ত করছি আপনার চাচির উপরে, সব ব্যাপারেই আপনার চাচা চাচির অমিল, কিন্তু একটা জায়গায় বড় মিল, সেটা হচ্ছে ক্ষমতা। আপনার চাচা চায় ক্ষমতা, আর আপনার চাচি চায় ক্ষমতাসীনের বউ হয়ে ক্ষমতার অপব্যবহার করতে। আপনার চাচার প্রত্যেকটা নির্বাচনে জেতার পেছনে আপনার চাচির অনেক অবদান রাখে। মিষ্টি ভাষী সুন্দরী নিরালা বেগমের কথাই মানুষ সহজে পটে যায়। আপনার চাচি কোথায় গেল, কি করলো, এসব এখন আর আপনার চাচাকে ভাবায় না। আপনারা স্থানীয় জমিদার ছিলেন, জমিদারির আমলে শেষও আপনারা এলাকায় প্রভাব বিস্তার করে রেখেছিলেন। শুনেছি আপনার দাদা নাকি অনেক বছরের চেয়ারম্যান ছিল,
দাদার মৃত্যুর পর আপনার চাচা চেয়ারম্যান, পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানের সব পদেই ক্ষমতাসীন হয়েছিল। এখন তার আরও বড় নেতা হওয়ার শখ। নিরালা বেগমের ভালোবাসা পাওয়ার আশায় চেয়ারম্যান অনেক আগেই ছেড়ে দিয়েছিলেন। বউ দিয়ে ক্ষমতা হাতে পেয়ে সুবিধা হচ্ছে, এ কারণেই সেই বউকে ডিভোর্স না দিয়ে রেখে দিয়েছেন। আর নির্জনের ব্যাপারে তো আছেই। নির্ঝর সম্পর্কে তদন্ত করে কিছু জেনেছিস? বাপ মা দুজনেই চায় নির্জনের ভবিষ্যৎ ক্ষমতাসীন করতে, কিন্তু নির্জন বাপ মায়ের এসব খেয়াল নেই। বাপ মা খেলোয়াড় আর ছেলে দর্শক? হ্যাঁ, বড্ড ভালো একজন দর্শক সে। খেলোয়াড় আর ছেলে দর্শক? রিফাত কিছু দূরে থাকা সৌরিকে দেখিয়ে অর্ণবকে বলছে। ওই যে দেখো, আমার বউ চলে এসেছে। সৌরি চলে এসেছে দিঘির পাড়ে। দূর থেকে রিফাতকে দেখেই এখানে এসেছে সৌরি। এসে কিছুটা দূরে দাঁড়িয়ে রিফাতকে নিজের কাছে যেতে বলেছে সৌরি। রিফাতও আসসালামু আলাইকুম ম্যাডাম। সালাম দিয়ে সৌরির কাছে চলে এসেছে। সৌরি সালামের জবাব না দিয়ে রিফাতকে বলছে, সেদিনের মায়ের ভিডিওটা দে। ভিডিও দিয়ে কি করবেন ম্যাডাম? বড় মামিকে দেব। মামি ভিডিও। মামিকে দেবেন? তাহলে আজ শুনে যান আপনার মামির সব সমাচার। কি শুনতে চাস? সবাইকে ডেকে নেই, ওদেরই জানা উচিত আপনার মামির এসব ঘটনা। এই কথা বলে রিফাত ডাক দিয়েছে সবাইকে। ওরা সবাই চলে গেছে রিফাত আর সৌরির কাছে। রিফাত বলতে শুরু করেছে, সেদিন রাকিব ভাইয়া আমাকে বলেছিল রিফাত নতুন একটা বাসা ভাড়া নিয়েছে, বিশাল প্রতিশোধ নেব শেখ বাড়ির উপর থেকে। আমি জিজ্ঞেস করছিলাম বাসা ভাড়া কবে, কিভাবে শেখ বাড়ির প্রতিশোধ নিবা ভাইয়া? জবাবে রাকিব ভাইয়া বলেছিলেন, আমি ভালো হয়ে যেতে চেয়েছিলাম রে রিফাত, কিন্তু নির্ঝরের মা আমায় লোভ দেখাতে দেখাতে লোভী বানিয়ে ফেলেছে। সৌরি নামের শেখ বাড়ির এক অপূর্ব সুন্দরী মেয়েকে গোপন কিডন্যাপ করে এনে আমার হাতে তুলে দেবে নির্ঝরের মা। বিনিময়ে তার পুত্রবধূ তানিকে মুক্ত করে দিতে বলেছে আমায়। বারবার সুন্দরী লোভ দেখিয়ে আমার মাথা নষ্ট করে দিয়েছে নির্ঝরের মা। উনি বলেছে সৌরিকে নিয়ে নাকি কোনো ঝামেলা হবে না, কারণ সৌরির ভাই ডাক্তারি সেবা ছাড়া কিছুই বোঝে না, সারাক্ষণ রোগী নিয়ে ব্যস্ত থাকে। কোথা থেকে বোনের কি হয়ে গেছে তার কিছুই বুঝতে পারবে না। তাছাড়া চৌধুরী বাড়ির ছেলে হয়ে তুই ওই মডেল থানায় আছিস, তাই সৌরির ভাই কোনো ঝামেলা করে শত্রুর বাড়ির পুলিশ অফিসারের কারণে বেশি সুবিধাও করতে পারবে না। নির্ঝরের মা আরও বলেছেন যে সৌরিকে আমি বিয়ে করি অথবা নষ্ট করি এসব আমার বিষয় হয়ে থাকবে, ওনাকে ওনার ছেলের বউ ফিরিয়ে দিলেই হবে। আমি ওনার চুক্তিতে রাজি হয়েছি, কিন্তু আমি ওনাকে ধোঁকা দেব? সৌরিকে এনে বাসা ভাড়া করে রেখে সেখানে দিনের পর দিন নষ্ট করব? কখনোই বিয়ে করব না। ওকে আমার রক্ষিতা বানিয়ে রেখে শেখ বাড়ির প্রতিশোধ নেব। বেশি ঝামেলা করলে প্রয়োজন ওকে নষ্ট করে মেরে ফেলবো। আর তানিকে আমি কখনোই ফেরত দেব না। দাদার ওয়াদা রাখতে তানিকে আমি বিয়ে করব। সৌরি চেঁচিয়ে রিফাতকে বলছে, তুই এসব কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। যদি আমি এসব তোমাদের বাড়ির কাউকে বলতাম তাহলে তোমরা কখনোই বিশ্বাস করতে না, কারণ আমি তোমাদের শত্রুর ছেলে, আর শত্রুর কথা কেউ বিশ্বাস করে না। তাহলে তুই আমাকে পাহারা দিয়ে রাখবি, যেন মামি কিডন্যাপ করে রাকিবের কাছে পাঠাতে না পারে। রিফাত বেশ রেগে গেছে সৌরির ব্যবহারে। এবার সে নিজেও সৌরিকে তুই-তুকারি শুরু করেছে। শত্রুর বাড়িতে সবসময় যাওয়া আসা যায় না। যেদিন প্রথমবার এসেছি সেদিনই তুই আমাকে বেঁধে পিটিয়েছিস। তাছাড়া আমার সব কাজ ফেলে রেখে আমি তোর পেছনে লেগে থাকতে পারতাম না। তোর মামি যেই একজন ঘটেশি বেগম, সে তার ছেলের বউর জন্য তোকে রাকিবের হাতে তুলে দিয়েই ছাড়ত। তাছাড়া আমার বংশ রাকিব চৌধুরীর কাজে বাধা দেওয়ার মতো এখন আর কেউ নেই। অর্ণব ধমক দিয়ে রিফাতকে বলছে, কী সব তুই করছিস তোরা দুজন? এসব বন্ধ করে আগে বল, সৌরিকে তার মামির ফাঁদ থেকে রক্ষা করার জন্য কোনো প্ল্যান করেছিস কিনা? হ্যাঁ, করেছি। রাকিব ভাইয়ার প্ল্যান শুনে তো বিয়ে করেছি। বিয়ের পরে রাকিব ভাইয়াকে বলেছিলাম, ভাইয়া শেখারা আমাদের বউ নিয়েছিল, ওরা সে বউকে নষ্ট করে রক্ষিতা বানিয়ে রাখেনি, জোর করে বউ রেখে দিল। সেই বউকে বিয়ে করে
সসম্মানেই রেখেছিল। আমার দাদাও এমন প্রতিশোধ নিতে চেয়েছিল, কোনো মেয়েকে এনে নষ্ট করতে বলেননি। বর্তমান তুমি শরীর নামের যে মেয়েকে নষ্ট করতে চেয়েছ, সেই মেয়েকে আমি বিয়ে করে ফেলেছি। দুই পক্ষের ষড়যন্ত্র থেকে মেয়েটাকে বাসাতে বিয়ে করা ছাড়া আমার অন্য কোনো উপায় ছিল না। আমার তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো শক্তিও আমার ছিল না। আধুনিক যুগে এসে ভদ্রঘরের একজন শিক্ষিতা মেয়ে বিনা দোষে অন্যর ষড়যন্ত্রে পড়ে জীবন নষ্ট করুক, এটা আমি চাইনি। তাছাড়া কিছুদিন ধরে আমি এই মেয়েটার প্রেমেও পড়েছিলাম। রাকিব ভাইয়াকে আমি আরও বলেছিলাম, যদি তোমার সাথে আমার এক ফোঁটা রক্তের সম্পর্কও থেকে থাকে, তবে তুমি এই মেয়েকে পাওয়ার চিন্তা ভুলে যাও। আর নিজের মায়ের কাছে ভুলেও কখনো আমাদের বিয়ের কথা বলবে না। কসম তোমার, তুমি আমার সাথে কোনো ঝামেলা করবে না। রাকিব ভাইয়া কি বলেছে? ওয়াদা করেছে শরীর কোনো ক্ষতি করবে না, আর নিজের মায়ের কাছেও আমাদের বিয়ের কথা বলবে না। তবে তার শিকারের বিয়ে করেছি বলে আমায় অনেক গালি দিয়েছে। মামি যে আমাকে ফাঁদে ফেলে দিত, তার প্রমাণ কি? তোর মামি আগেও এমন করেছে তোর সাথে। এমন যে করছে তারই কি প্রমাণ আছে? প্রমাণ হচ্ছে সুখিন। এই, তুই সুখিনের কথা জানলি কেমনে? তোকে বিয়ে করার আগে তোর মা সুখিনের সাথে তোর সম্পর্কের কথা আমায় বলে নিয়েছিল। তোর মা বলেছিল যে তার আপনজন সুখিনকে তোর পেছনে ষড়যন্ত্র করে লাগিয়েছিল, কিন্তু তুই বুঝতে পারিসনি। আমি সে বিয়ে রাতেই সুখিনকে ধরে এনেছিলাম। সুখিন বলেছিল যে গত উপজেলা নির্বাচনের আগে তোর মামির নির্দেশে তোর সাথে ওর প্রেম শুরু করছিলি। চুক্তি ছিল সুখিন দলবল নিয়ে জান প্রাণ দিয়ে নির্বাচনে খাটবে, বন্ধুবান্ধব নিয়ে খেটে তোর মামাকে নির্বাচনে বিজয়ী করবে, কিন্তু বিনিময়ে চেয়ারম্যানের অর্ধেক শিক্ষিত বাউন্ডেল কর্মী সুখিনের সাথে তোর মামি তোকে বিয়ে দেবে। তোর মামির প্ল্যান ছিল তোকে নিয়ে নিচু জায়গায় বিয়ে দিয়ে তোর জীবনও নষ্ট করবে, আর তোর মাকেও সামাজিকভাবে ছোট করে রাখবে। কই, মামা উপজেলার চেয়ারম্যান হওয়ার পরে তো মামি আমাকে সুখিনের সাথে বিয়ে দেয়নি। নির্বাচন জেতার পর তোর মামি সুখিনকে শর্ত দিয়েছিল, বিয়ের আগে তোর সাথে নষ্টামি করতে হবে এবং সে নষ্টামির ভিডিও নিরালা বেগমকে দিতে হবে, তবে সে সুখিনের সাথে তোকে বিয়ে দিতে পারবে। সুখিন তোকে নষ্ট করার জন্য বহুবার চেষ্টাও করেছিল, কিন্তু নষ্ট করতে পারেনি, আর তাই বিয়েও দিতে পারেনি। সুখিনের কথার রেকর্ড দিয়ে দেব, তুই শুনে দেখিস। এতক্ষণ পরে লহরী মুখ খুলেছে। হ্যাঁ ভাইয়া, আপনি ঠিক বলেছেন। আমি আঠার মতো শৌরির পেছনে লেগে থেকেছি যেন সুখিন ওর ক্ষতি করতে না পারে। এমন অসম প্রেম থেকে ফিরিয়ে আনার চেষ্টাও করেছিলাম, কিন্তু শৌরি বুঝতে চাইতো না। এবার শৌরি রিফাতকে বলছে, সুখিনের কথা বাদ দে তো। মামি যদি আমাকে রাকিবের হাতে তুলে দিতে চাইতো, তাহলে আবার তোকে মামলা দিতে চাইলো কেন? আমাকে মামলা দিলে তোকে রাকিব ভাইয়ার হাতে তুলে দেওয়া আরও সহজ হতো, কারণ সেক্ষেত্রে তোর মামি বলতে পারতো যে চৌধুরী বাড়ির ছেলেকে মামলা দেওয়ার প্রতিশোধ হিসেবে তারা সুরিকে তুলে নিয়ে গেছে। এমন হলে তোর মামি সন্দেহের উদ্বেগ থাকতো, আর এদিকে দিয়ে আমারও ক্ষতি হতো। শৌরি এবার ঘটনা বুঝতে পেরেছে। সে কাঁদো কাঁদো কণ্ঠে রিফাতকে বলছে, বুঝেছি, তুই আমার উপকার করেছিস, কিন্তু ভবিষ্যতে যদি মামি আমার কোনো ক্ষতি করতে চায়, তবে আমি কি করব? আমি আছি তো। এই, এদিকে বলে রিফাতকে ডেকে দূরে নিয়ে গেছে শৌরি। দূরে গিয়ে অগ্নিচোখে শৌরি রিফাতকে প্রশ্ন করেছে, এই রিফাতটা, এই তুই আমার সবার সামনে এমন তুই তুকারি করছিস কেন? তুই নিজে তো সবার মধ্যে আমারে তুই তুকারি করছিস, তুই ভালো হয়ে যা। ঠিক আছে, এখন থেকে ভালো হয়ে যাব। তাছাড়া তুই আমার অনেক উপকারও করেছিস। আজ থেকে চুক্তি হয়ে যাক, আমি তোকে আপনি করে বলবো, আর তুই নিজেও আমাকে আপনি করে বলবি। রিফাত আর শৌরিকে তুই তুকারি করতে দেখে অনেক সূচনার কাছে এসে বলছে, চলো আমরাও আজ ওদের মতো তুই তুই করে বলি। সূচনার সাথে সাথে অনেককে বলে দিয়েছে, তুই চুপ কর বেয়াদব, কিসব আবল তাবল বলছিস? আমি কেউ তো খারাপ মেয়ে নাকি যে স্বামীকে তুই তুই করে বলবো? আজ আবার ডাক্তার সৌরভের চেম্বারে অনাকাঙ্ক্ষিত পেশেন্ট এসেছে, কিন্তু একজন পরিচিত আর অন্যজন অপরিচিত। ডাক্তার সৌরভ পরিচিত পেশেন্টকে দেখে বলে উঠেছে, আপনি কি করে এলেন? চাঁদু এসেছে রাকা চৌধুরীকে নিয়ে।
চাঁদোয়া সৌরভকে বলে উঠছে। রিফাত ভাইয়ার বাসায় এসেছি। আপনাকে দেখতে আসার জন্যই মূলত রিফাত ভাইয়ার বাসায় এসেছি। মানুষ ডাক্তার দেখাতে আসে আর আপনি ডাক্তারকে দেখতে এসেছেন, আজব ব্যাপার। সেদিনের পর আপনি কেমন আছেন সেটা জানতে খুব ইচ্ছে করছিল, তাই আজ চাচাতো বোন রাকাককে নিয়ে চলে এসেছি। আরে আপনার সাথে তো পরিচয় করিয়েই দেওয়া হয়নি ওর। ও হচ্ছে রাকা চৌধুরী, এখানকার এএসপির রিফাত চৌধুরীর বোন। সৌরভ রাকার সাথে সাধারণ কুশল বিনিময় করে চাঁদোয়াকে জিজ্ঞেস করেছে, আপনাকে কি কোনো ট্রিটমেন্ট লাগবে? না, আপনার সাথে কিছু ব্যক্তিগত কথা ছিল। রাকা চেম্বার থেকে বাইরে বের হয়ে গেছে। সে ব্যক্তিগত কথার মধ্যে থাকতে চায় না। সৌরভ চাঁদোয়াকে জিজ্ঞেস করেছে, কি ব্যক্তিগত কথা বলতে চান? না মানে হয়েছে কি, না মানে আপনাকে আমার না মানে আপনি খুব সুন্দর আর ভালো। চাঁদোয়ার কথা শুনে সৌরভ উত্তর দিয়েছে, আমি যে সুন্দর এটা বলতে আপনি এখানে আসেননি। আমি বুঝতে পেরেছি আপনার মনের কথা, তবে এটা সম্ভব না। কেন কেন সম্ভব না ডক্টর সাহেব? আমি একজনকে ভালোবাসি এবং তার সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। চাঁদোয়ার কিছুটা হতাশার সুরে বলেছে, কার সাথে আপনার বিয়ে ঠিক হয়ে আছে? কাকে ভালোবাসেন আপনি ডক্টর সাহেব? লহরী, আমার মামাতো বোন লাহোরীকে আমি ভালোবাসি, ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। কি বলছেন? লাহরি তো অর্ণব ভাইয়ের গার্লফ্রেন্ড। শুনেছি লাহোরী কিছুদিনের জন্য ভাব করেছিল অর্ণবের সাথে, কিন্তু অর্ণবের মা নির্ঝরের নামে অনেক হত্যার চেষ্টার মামলা দিয়েছিল। ওই সময়ে মামা লাহোরীর সম্পর্কে কথাও জেনে গিয়েছিল। মামা তখনই লাহোরীকে সম্পর্ক ভেঙে দেওয়ার আবেদন করেছিল। লাহোরী তখনই সম্পর্ক ভেঙে ফেলে। আপনার সাথে বিয়ে ঠিক আছে জেনেও লাহরি কেন অর্ণব ভাইয়ের সাথে সম্পর্ক জড়ালো? এ কেমন মেয়ে? লাহোরী এখন জানে না যে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে। তাহলে এটা আবার কেমন বিয়ের প্রতিশ্রুতি? কেমন ভালোবাসা আপনাদের? লাহোরীর সাথে আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই। কি সব বলছেন? কিছুই বুঝতে পারছি না। লাহোরীর মেজ বোন শাহরীর সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল। শাহরী কয়েক বছর আগে মারা গিয়েছিল। শাহরীর মৃত্যুর পর আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কোনো কিছুতে মন বসাতে পারতাম না আমি। আমার অবস্থা দেখে মামা ঘাবড়ে গিয়েছিল। পরে মামার সাথে আলোচনা করে মামাও আমার অবস্থা দেখে টেনশনে পড়ে গিয়েছিল। তখন ছোট মামা এবং মা সিদ্ধান্ত নিয়েছিল যে লাহোরীকে আমার সাথে বিয়ে দেবেন। তারা ভেবেছিল লাহোরী ও শাহরিয়া দেখতে প্রায় একই রকম হওয়ায় লাহোরীকে ভেবে ভেবে আমি শাহরীকে ভুলে যেতে পারবো। তাদের প্ল্যান সফলও হয়েছে। লাহোরীকে ভেবে ভেবে আমি শাহরিকাকে ভুলে গিয়েছি। একটু একটু করে এই কয়েক বছরে আমি লাহোরীকে অনেক ভালোবেসে ফেলেছি। তাই নাকি? হ্যাঁ, জানেন চাঁদোয়া লাহোরীর সাথে যে আমার বিয়ে হবে এই ব্যাপারটা মামা, আমার মা আর বোন শৌরি আর আমি জানি। আর কেউ জানেন না এই ঘটনাটা। লাহোরীর মাকেও মামা এই বিষয়ে কিছু বলেনি, কারণ মামি জানেন যে লাহোরীকে বিয়েটা বলে দিত। মামা চাননি লাহোরী এই বিয়ের প্রতিশ্রুতির কথা জানুক, কারণ লাহোরী আর আমি একই ঘরে থাকি। তাছাড়া লাহোরী খুব আদুরে, লাজুক এবং চঞ্চল। ওর এইসব স্বভাব মানুষকে খুব কাছে টানে। আমরা দুজনেই বিয়ের কথা জেনে গেলে সেক্ষেত্রে আমাদের মাঝে দূরত্ব বজায় রাখতে কষ্ট হয়ে যেত। যদিও শাহরিয়া জানতো যে ওর সাথে আমার বিয়ে হবে, কিন্তু শাহরি ছিল মেধাবী, প্রতিবাদী আর সাহসী। আমি শাহরিয়ার সাথে দূরত্ব বজায় রাখতে পেরেছিলাম। শাহরিয়ার মৃত্যুর পরে লাহোরী কিছুটা বেখেয়ালি হয়ে যায়। মামা বিয়ের প্রতিশ্রুতির কথা বলে তখনই তারা বেখেয়ালি মেয়েকে আরও বেখেয়ালি করে দিতে চাননি, তাই মামা এই প্রতিশ্রুতির কথা গোপন রেখেছেন। লাহরি হয়তো এসব না জেনেই অর্ণব ভাইয়ার সাথে সম্পর্ক জড়িয়েছে। ওদের মাঝে এখনো সম্পর্ক আছে। আপনার কথা সত্যতা আমি জানি না, তবে মামা আমার সাথে লাহোরীর বিয়ে দেবেন। দুনিয়া উল্টে গেলেও আমার ছোট মামা তো প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না। যদি লাহরির সাথে আপনার বিয়ে না হয় তবে কি করবেন?
আমায় পছন্দ করবেন? মরে যাব তবুও আপনাকে পছন্দ করব না। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।